সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক বিএনপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকা গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকাও বিনিয়োগ করেছেন। এখন মার্কিন সরকার যদি দয়া করে তাকে ফেরত দেয় আর কি, তার সম্পত্তির মধ্যে ফেরত দেয়। আসসালামু আলাইকুম। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে ঢাকায় যখন বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আলোচনা হচ্ছে এবং ওবায়দুল কাদের মুখ খুলেছেন, দুদকের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই বিষয়ে তদন্ত হবে অথবা অনুসন্ধানের সিদ্ধান্ত হবে। ঠিক সে সময় খবরের প্রকাশ সস্ত্রীক তিনি দেশ ছেড়েছেন। পুলিশ বাহিনীর মধ্যে 4-5টা গ্রুপ আছে, আরও বেশি। একটা গ্রুপ হলো যাদের বাড়ি সরাসরি গোপালগঞ্জ, তারা কনস্টেবল হন বা আইজি হন, ডাজ নট ম্যাটার, গোপালগঞ্জই শ্রেষ্ঠ। আর এর মধ্যে যদি টুঙ্গিপাড়া হয়ে যায় তাহলে কোনো কথাই নাই। দ্বিতীয়ত হলো শেখ পরিবারের আত্মীয় যারা আছে, না শেখ পরিবারের আত্মীয়টা দ্বিতীয় হবে না, এটা প্রথম হবে। তারপরে হবে টুঙ্গিপাড়া, তারপরে হবে গোপালগঞ্জ, তারপরে হবে বৃহত্তর ফরিদপুর। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই ভিডিওগুলোর মূল অংশগুলোই আজকের ভিডিও শুরুতে দেখানো হয়েছে। সেই ভিডিওর মূল অংশগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আজকে দেখবেন এবং সকলের কথাগুলো শুনে যাবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তো সবাইকে বলবো চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক বিএনপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকা গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকাও বিনিয়োগ করেছেন। এখন মার্কিন সরকার যদি দয়া করে তাকে ফেরত দেয় আর কি, তার সম্পত্তির মধ্যে ফেরত দেয়। এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন এই আসাদ চোরা সে কিন্তু দেশ ছেড়ে অলরেডি পলাইছে এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি। এখন ঘটনাটা হয়েছে কি যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না। কারণ গত এই 14 বছরে পুলিশ প্রশাসন এত দুর্নীতি করেছে। দেখুন, একটা ইঞ্জিনিয়ারও ঘুষ খায়, একটা পুলিশও ঘুষ খায়, কিন্তু পুলিশ ঘুষ খাইলে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হয়, কারণ পুলিশ একটা মানুষকে টর্চার করে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করে। আর মহানগর পুলিশ কমিশনার তো টাকার খনি রে ভাই। একটা থানার, ঢাকার কোতোয়ালি থানার ওসি, তারপরে বিভিন্ন থানার ওসি, একটা ওসি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে সেই ওসিদের বসের বস ডিএমপি কমিশনার সে কত টাকার মালিক আপনি বলেন তো? এরকম টাকা ওইসে খাইছে এই আসাদ মিয়া বলেন, তারপরে এই শফিক বলেন। আবার দেখেন সাবেক আইজিপি শহীদুল হক, এই শহীদুল হক তো ছিল দুর্নীতির বরপুত্র। এই শহীদুল হক যখন আইজিপি ছিল তখন কি পরিমাণ যে গুম খুন ক্রসফায়ার হয়েছে। এই শহীদুল হক ছিল তখন আইজিপি, এই আসাদ চোরা মিয়া আসাদুজ্জামান ও ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনার, আর কৃষ্ণপদ রায়, সেই কৃষ্ণপদ ছিল ডিবি কমিশনার। এরা তিনজন মিলে যেই রকম গুম খুন ক্রসফায়ার গুলো করেছে, সেই আইজিপি শহীদুল হক এখন টক শোতে অনেক বড় বড় কথা বলে, আবার ওই জয়পুরহাট না জানি কোন আসন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়নও চায়, যদিও পাননি তিনি। এত টাকা পয়সা তিনি ইনকাম করেছেন। এই আইজিপি শহীদুল হক যেই পরিমাণ অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছেন, তার কাছে বেনজিরও শিশু, এই মিয়া আসাদুজ্জামানও শিশু। এখন রিটায়ার করার পরে তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, অনেক সৎ সাজতেছেন। যেমন তিনি একটা বই লিখেছেন, পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। এই যে স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন, এই জঙ্গি নাটকগুলো যে কি ভাবে তারা করেছে, আমি আগে বলেছিলাম না, তখন ওই যে 14 থেকে 18 ওই সময় পুলিশের প্রধান ছিলেন শহীদুল হক, তারপরে গোয়েন্দার কমিশনার ছিলেন কৃষ্ণপদ রায়, মহানগর পুলিশ কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর এসবির ছিলেন ওই যে মনিরুল। এরা মিলে যেই পরিমাণ জঙ্গি নাটক এরা করেছেন, তো এটা নিয়েই বই লিখেছেন, পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। তো এইরকম একটা বই তিনি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। এটা আমার পরিষ্কার কথা, আমার বাস্তব অভিজ্ঞতা। ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। একজন এমপি চান তিনি যা বলবেন ওসি তাই করবে। এই সকল চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন। তিনি আরো বলেন যে আমি যখন পুলিশ প্রধান ছিলাম আমি রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি। কি বলেও চেয়ার চেয়ে চাকরি করিনি, বদলি হয়েছি, চলে গিয়েছি। চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেছপা হয়নি। তবে সবাই তো আর আমার মতো পারবে না, সবাই তো আর আমার মতো নীতিবান নয়। এই জন্য একটা সিস্টেম চালু করা উচিত যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে। এবং তার আমলে যখন প্রতি বছরে 400-500 করে গুম হতো এবং 1000-2000 করে ক্রসফায়ার হতো, তখন তিনি এই ক্রসফায়ারের পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন যে শুরুতেই ক্রসফায়ার দরকার ছিল 2020 সালে, তিনি রিটায়ার করার পরে আর কি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে
আপনারা যে ক্রস ফায়ার করেন না, মানে পুলিশ যে ক্রস ফায়ার করি, প্রতিটা ক্রস ফায়ারের পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা সব ঘটনার ক্ষেত্রে একই ধরনের। মানে এই আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম, আগে থেকে ওর থাকা সন্ত্রাসীরা গুলি করলো, পরে দুই পক্ষের গোলাগুলিতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ও মারা গেল। এটার মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই এবং মানুষের নিয়ে আশাআশি করে। উত্তরে তিনি বললেন যে আমি নিজেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তবে একটা কথা, আমাদের দেশে মাঝে মাঝে কিছু এনকাউন্টার বা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। এই ক্রস ফায়ারের ঘটনার প্রেক্ষাপট জানতে হবে। দেশে অনেক বড় বড় সন্ত্রাসী ছিল যাদেরকে গ্রেপ্তার করে রাখা যেত না। কেন রাখা যেত না? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাখা যাবে না কেন? কারণ ওদেরকে আওয়ামী লীগ মদদ দেয়। কয়েকদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে আরো বড় বড় অপরাধ করতো। আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষাপটে 2004 থেকে শুরু ক্রস ফায়ারের ঘটনা, তখন থেকে বড় বড় সন্ত্রাসীরা ক্রস ফায়ারে নিহত হয়েছে। দেশের মানুষ তাকে ব্যাপক সমর্থন দিয়েছে। দেখা যায় যে ক্রস ফায়ারের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেশে যদি দ্রুত বিচার কাজ সম্পন্ন হতো এবং আসামিদের যদি জামিন না হতো তাহলে ক্রস ফায়ারের ঘটনা ঘটতো না। তো দেখুন, একটা লোক যত বড় অপরাধী করুক না কেন তার বিচার হতে হবে। তার যদি মৃত্যুও হয় সেটা হতে হবে বিচারের মাধ্যমে। একটা লোককে বিনা বিচারে কোনোভাবেই মারার ক্ষমতা কারণ নেই। এবং এই শেখ হাসিনাও কিন্তু যখন বিরোধী ছিল সে কিন্তু এইসব বিচার বলতে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি কিন্তু জোর উচ্চ কণ্ঠ ছিলেন। সেই আইজিপি শহীদুল হক তিনি প্রকাশ্যে বলতেছেন যে ক্রস ফায়ার দরকার, এই ক্রস ফায়ারের কারণে অপরাধ অনেক কমেছে। মানে তার মতো একটা আইনের লোক হয়ে তিনি কত বড় একটা বেআইনি কথা বলতেছেন এই শহীদুল হক, যার নীতি নাই, বিবেক নাই, কিচ্ছু নাই। এখন তিনি টকশো করেন, অনেক নীতি কথা বলেন এবং তার অনেক অপকর্ম আছে। তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন সেই সম্পত্তি মানে এই বেনজির টেনজির আরো বেশি সম্পত্তির তিনি মালিক হয়েছেন এবং এটা অচিরেই সামনে আসবে। আপনারা ওয়েট করেন, অচিরেই সামনে আসবে। আমাদের জুলকারনাইন সাহেব এটা নিয়ে কাজ করতেছেন। তার সকল দুর্নীতির সব নথিপত্র সব সামনে আসতেছে এবং পুলিশের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব জড়িয়ে গেছে। বেনজির চিন্তা করছে যে আমার যেহেতু সবকিছু ফাঁস হয়ে গিয়েছে, কাজেই অন্যদেরটাও ফাঁস করে দিব। এখন বেনজিরের অনুগত যে গ্রুপটা আছে ওই গ্রুপটা বিভিন্ন তথ্য কালেকশন করে তারা এইসব ফাঁস করে দিচ্ছে। যারা আমাদের মতো আছে নাগরিক টিভি, তারপরে ওই যে সাবি ভাই বিদেশে থাকে অ্যাক্টিভিজম করে, তাদের কাছে এই সকল পুরো ফাইলপত্র দিয়ে দিচ্ছে প্রমাণ সহ এগুলো উপস্থাপন করার জন্য। একদিকে ভালোই হলো যে সবগুলোর মুখ উন্মোচিত হলো যে হাসিনারে ক্ষমতা রাখার জন্য যে একাম করছো জীবনে। হাসিনাও বলছে যে আমাকে ক্ষমতা রাখো, বিনিময়ে তোমরা অবারিত দুর্নীতি করার সুযোগ পাবে। করেছেও তাই এবং এগুলো করেছে। আমি আবার আসসালামু আলাইকুম। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে ঢাকায় যখন বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আলোচনা হচ্ছে এবং ওবায়দুল কাদের মুখ খুলেছেন, দুদকের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই বিষয়ে তদন্ত হবে অথবা অনুসন্ধানের সিদ্ধান্ত হবে। ঠিক সে সময় খবরে প্রকাশ সস্ত্রীক তিনি দেশ ছেড়েছেন। কোথায় গেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রে। ইত্তেফাকের এই খবর, সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি। ওই দেশেও বিভিন্ন সম্পত্তি তিনি গড়ে তুলেছেন, সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। তো সব মিলিয়ে আসলে ওনাদের লাইফটা খুব আগে থেকে সেটেল, সব কিছু সেট করে রাখেন। ছেলেমেয়েরা পড়েন বা বিষয় সম্পত্তি গড়ে তোলেন, তারপরে রিটায়ারমেন্টের পরে তারা নিরাপদে দেশ ছাড়েন এবং সেখানে বাকি জীবনটা কাটান। এইভাবেই চলছে আর কি। আর ঢাকায় বসে হইচই হয়, তারপরে একসময় এটা থেমে যায়। খবরে বলা হচ্ছে সম্প্রতি আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুদক ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এমন একটি আভাস দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে বলা হচ্ছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। এ বিষয়ে দুদক কমিশনার জহুরুল হক জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধ অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। আর এই ব্যাপারে আজকে ওবায়দুল কাদেরও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে অভিযোগ, দুর্নীতি তেমন অভিযোগ এখন পাওয়া যায়নি, তারপরে দুর্নীতির ব্যাপারে সরকার একেবারে দ্বিধাহীন। যদি তদন্ত হয় সেই তদন্তে তারা সাপোর্ট দেবে, দুদক স্বাধীনভাবে করতে পারে, এই কথাবার্তাগুলো বলেছে। কিন্তু প্রশ্ন হলো একটা, যে যার বিরুদ্ধে তদন্ত হবে তারা তো থাকে না কেউ। যেমন বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তের কথা হলো, তদন্ত শুরু হয়েছে এবং জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, আলামত পাওয়া গেছে। কিন্তু সেই বেনজির আহমেদ কোথায়? এখনো পর্যন্ত কিন্তু তিনি নিজে বলেননি বা কোনো গণমাধ্যম নিশ্চিত করেননি তিনি ঠিক কোন দেশে আছেন। তো এরকম অবস্থা মানে হচ্ছে একজনের পালিয়ে দেওয়া। তো গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশ হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন, চৌঠামে তিনি দেশ ছেড়েছেন। কিন্তু তিনি এত ওই যে ফেসবুকে লাইভে তিনি কথা বলেন, কিন্তু এই বিষয়ে তো একটা বক্তব্য দিলেন না যে তিনি পেশাগত কাজে হোক, স্ত্রীর চিকিৎসার জন্য হোক, কোথায় গেছেন, কোথায় আছেন, এই বক্তব্য কেন দিচ্ছেন না? তার মানে এক ধরনের আড়ালে চলে গেছেন। তো আসাদুজ্জামান মিয়া আমেরিকায় গেছেন, তার সন্তান পড়াশোনা করে। এখন এইদিকে যদি সত্যি সত্যি দুর্নীতি তদন্ত শুরু হয় আর তিনি যদি মনে করেন যে না, এখানে এটা ফেস করা ঠিক হবে না বা তার পক্ষে এটা সম্ভব না,
তাহলে তিনি তো আমেরিকা থেকে আর ফিরবেন না, তাহলে কি করার আছে? কিছুই করার নেই। তার মানে হচ্ছে এই যে যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে যায় অথবা দেশেই যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেন, তারা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকেন। তারা যখন দুর্নীতি টাকা পাচারে যুক্ত থাকেন তখন তারা দেশে থাকেন, সেই সময় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চুপচাপ থাকেন। তারপরে যখন চলে যান তখন এটা নিয়ে হইচই হয়, আবার কারো কারো ক্ষেত্রে হইচই হয় না। তো অনেক সময় হইচই হবার পরেও দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি খুবই সুন্দর মতন করে তিনি দেশ ছেড়ে চলে যান। ফলে আর ওই কাঙ্ক্ষিত তদন্ত হওয়া বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা সরকারের একটা কঠোর মেসেজ দেওয়া, সেটা কিন্তু আর হয় না। শেষ পুলিশের দুটো বিভাগ, একটা বিভাগ হলো সাবেক বদলিকৃত বা সাবেক অবসরপ্রাপ্ত যে কর্মকর্তা। বদলিকৃত হলো যে পুলিশের অনেক কর্মকর্তা পুলিশ থেকে প্রেষণে অন্য জায়গাতে নিয়োগ লাভ করেন কিংবা চুক্তিভিত্তিক অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যান, অনেকে রাষ্ট্রদূত হিসেবে চলে যান, আবার অনেকে সেই স্বাভাবিক নিয়মে যাকে বলা হয় অবসর গ্রহণ করেন। এটি একটা ভাগ, পুলিশের একটা ভাগ, এবং এদের মোটামুটি অবসর গ্রহণ করার পরে 5 বছর যাবত এদের একটা নড়াচড়া থাকে। আগে ছিল কিনা জানি না, তবে ইদানিংকালে এই গত 2009 থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অবসর গ্রহণ করার পরে মোটামুটি 5 বছর পুলিশ বা সরকারি কর্মকর্তা যারা খুব প্রভাবশালী থাকেন, সরকারের খুব কাছাকাছি, তাদের একটা মুভমেন্ট থাকে। এবং পরবর্তীতে দেখা গেল যে এদের প্রায় সবাই সেই পদভির থেকে সরে যান। অনেকে নমিনেশন চান, তারপরে অনেকে দল থেকে পাত্তা পান না, অনেকে কোনো অনুষ্ঠানে ডাক পড়েন, এমনকি পুলিশ বাহিনীতেও অনেকে অপাঙ্ক্তেয় মনে করা হয়। ফলে এই মানুষগুলো অবসর গ্রহণ করার পর বা পুলিশ বাহিনী ছেড়ে অন্য কোনো বিভাগে যাওয়ার পর 1 থেকে 5 বছরের মধ্যে তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়। 5 বছর কেউ থাকতে পারেন না। তো এই রকমভাবে চলছিল। আর দ্বিতীয় হলো পুলিশ বাহিনীর মধ্যে 4-5টা গ্রুপ আছে, আরও বেশি। একটা গ্রুপ হলো যাদের বাড়ি সরাসরি গোপালগঞ্জ, তারা কনস্টেবল হন বা আইজি হন, ডাজ নট ম্যাটার, গোপালগঞ্জই শ্রেষ্ঠ। আর এর মধ্যে যদি টুঙ্গিপাড়া হয়ে যায় তাহলে কোনো কথাই নেই। দ্বিতীয়ত হলো শেখ পরিবারের আত্মীয় যারা আছে, না শেখ পরিবারের আত্মীয়টা দ্বিতীয় হবে না, এটা প্রথম হবে। তারপরে হবে টুঙ্গিপাড়া, তারপরে হবে গোপালগঞ্জ, তারপরে হবে বৃহত্তর ফরিদপুর। এই অঞ্চল ভিত্তিতে যারা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন তারা যে পদেই থাকুন না কেন তার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের মধ্যে। এরপরে যে ভাগটি সেটা হলো পদ পদবী সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে, যেমন সিআইডির প্রধান, এসবির প্রধান, পিবিআইর প্রধান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, কিংবা ঢাকা মহানগর যে গোয়েন্দা বিভাগ রয়েছে একজন ডিআইজি নেতৃত্বে। তো এই পদটি এখন হারুন সাহেব আছেন, এর আগে মনির সাহেব ছিলেন। তো এই পদগুলোর সাথে সাথে আবার কেন্দ্রীয় অফিসে অর্থাৎ পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিন, অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন, এই দুটো পদও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে ডিআইজির পদগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে, সেই বিভাগীয় পর্যায়ে ডিআইজির পদগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন মেট্রোপলিটন যে রয়েছে, যেমন গাজীপুর মেট্রোপলিটন রয়েছে, নারায়ণগঞ্জ এখন মেট্রোপলিটন, বরিশাল মেট্রোপলিটন, সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, রাজশাহী মেট্রোপলিটন, রংপুর মেট্রোপলিটন, এখানে আবার এই শহরের জন্য ঢাকা মেট্রোপলিটন একজন করে কমিশনার কাজ করছেন। এরকম পদ পদবীর বাইরে এমনকি থানার ওসি খুবই গুরুত্বপূর্ণ, যেমন ডেমরার ওসি, আশুলিয়ার ওসি, সাভারের ওসি, মিরপুরের ওসি, ঢাকার যে কোনো ওসি খুবই গুরুত্বপূর্ণ পদ। এক্ষেত্রে বিশেষ এগুলো অনেক সময় ডিআইজি চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই পদগুলো নিয়ে বিএনপির মধ্যে খুবই ভয় কাজ করে যে কারা এই পদে আসলো। আর আওয়ামী লীগের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে এই পদে যেন কোনো ভুল না হয়, তারা শতভাগ নিজেদের লোক সেখানে নিয়োগ করতে চায়। তো এই যে শতভাগ নিয়োগ করতে চায় প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, আর প্রতিপক্ষ ভয় পায়, এই ভয় এবং নিয়োগ এর মধ্যে কিন্তু বিরাট একটা বাণিজ্য হয়ে যায়। এবং সে বাণিজ্য কতটা নির্মম হতে পারে, ওসি প্রদীপের ঘটনায় আমরা সেটা দেখেছি। এবং এই বাণিজ্য কতটা লাভজনক হতে পারে সেটি বেনজিরের যে সম্পদের হিসাব বা আসাদুজ্জামান মিয়ার সম্পদের হিসাব নিয়ে যা কিছু হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আসাদুজ্জামান মিয়া সাধারণত অনেকটা যাকে বলে বেনজিরের মতো এরকম খুব অ্যারোগ্যান্সি তার মধ্যে কখনো ছিল না। নম্র ভদ্র, কথা কম বলেন এবং বন্ধুত্ব তিনি মেনটেন করতেন অনেকের সঙ্গে। তো পুলিশের অনেকেই অনেক কিছু করে। তো আসাদ সাহেব যেহেতু দীর্ঘদিন ছিলেন তারও কিছু আছে, একেবারে কিছু যে না তা না, কিছু আছে, কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকর বিষয় নয় বা ওরকম বিরক্তিকর বিষয় নয় যেটা বেনজিরের ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, বেনজিরের এই যাকে বলা হয় রীতিমতো তাকে ধরা খাওয়া বলা হয় বা ডিসকভারি অফ বেনজির, এই জিনিসটি প্রকাশিত হওয়ার পর বেনজির লাপাত্তা, কেউ বলছেন দেশে, কেউ বলছেন দেশের বাইরে। এবং আমি বলার চেষ্টা করেছি তিনি 6th সেন্স অনুযায়ী দেশেই হয়তো আছেন, বিদেশে হয়তো নেই। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এই যে বেনজির যে একটা নজিরবিহীন যাকে বলা হয় দৃষ্টান্ত স্থাপন করছে যে তার ব্যাপারে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমস্ত গোয়েন্দা তথ্য, সাংবাদিক এবং আমরা যারা আমজনতা আমরা বলছি যে তিনি দেশে আছেন বা দেশে নেই, কিন্তু কেউ একজ্যাক্টলি বলতে পারছেন না যে এখানে বেনজির আছে। তো বোঝার চেষ্টা করুন যে কতটা অসহায়, কতটা দুর্বল, কতটা ডিসঅর্গানাইজড হলে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেটি বেনজিরের ক্ষেত্রে হয়েছে।
তো বেনজিরের এই ঘটনায় যখন টানাপোড়েন শুরু হলো তখন অনেকেই বলেছেন যে কিছুই হবে না, কিন্তু যখন বেনজির আবার দ্বিতীয়বার বক্তব্য দিলেন তখন দেশ দুভাগ হয়ে গেল। এক ভাগ বলল ওরে বাবা অন্যায় করেছে, আবার বড় বড় কথা বলছো, তারা খেপে গেল তার প্রতিপক্ষ যারা আছেন। আর যারা কম ইমানের লোক তারা বললেন যে এরকমই তো হওয়া উচিত, বেনজির যেটা বলেছেন ঠিকই বলেছেন, তিনি অনেক আগেই তো এর চেয়ে গুরুত্বপূর্ণ যাকে বলে হুমকি ধামকি তিনি দিতে পারতেন। আর যারা আইনজ্ঞ তারা বলার চেষ্টা করেছেন যে একজন বেনজিরের এত কম বুদ্ধি কি করে থাকে, নির্বোধের টাকা বেশি হয়, অনেক নির্বোধের টাকা বেশি হয়। তো পদ পদবি তিনি পেয়েছেন, তিনি সাধারণ একটা সিভিল স্যুট যদি তিনি করতেন, জাস্ট একটা সিভিল স্যুট 1000 কোটি টাকা বা 500 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দিয়ে ঢাকা মহানগরীর যে যুগ্ম জেলা জজ যারা রয়েছেন, বেনজিরের বাসা যে এলাকাতে, সেই এলাকার যে যুগ্ম জেলা জজ রয়েছে তার অফিসে গিয়ে ইনস্ট্যান্টলি সাথে সাথে তিনি যদি একটা সিভিল স্যুট করতেন, সিভিল স্যুট মানে সেখানে বার্ডেন অফ প্রুফ থাকে যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেক্ষেত্রে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা গিয়ে সুন্দর করে আপনাদের মূল্যবান মতামতগুলো লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম সবগুলো ভিডিও কারা কারা দেখেছেন এবং ভিডিওর মানে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সব চাইতে কোন ভিডিওটি আপনাদের কাছে মানে মূল বা আকর্ষণ বা ভালো লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। পরবর্তীতে হয়তো আপনাদের নামগুলো প্রকাশ করা হবে ইনশাল্লাহ পরবর্তী নিউজের শেষের দিকে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আজকের এই নিউজের নিচে আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে আপনার নাম সহকারে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের 5 জনের নাম আমরা ঘোষণা করার চিন্তা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।